ধন্যবাদ। আম, এখানে দায়টা তো আসলে আপনি ব্যক্তি আকারে ডিটারমাইন করতে পারবেন না, এখানে রাষ্ট্রের ডিপার্টমেন্ট আকারে দায়টা দেখতে হবে। প্রথম কথা হচ্ছে যে ওই সারা ডিপার্টমেন্টে তো দুনিয়া, ব্যক্তিই থাকে, তাই না? মানে এটা ফৌজদারি অপরাধের মতো না আর কি। যেমন ধরেন, আমি আপনাকে খুন করছি, আপনার অধিকার লঙ্ঘন করেছি, ইমিডিয়েটলি আপনি আমাকে খুনের বিচার করতে পারবেন। আপনি আমেরিকাতে দেখেছেন যে এই ধরনের ঘটনাগুলো যখন ঘটে, তখন একটা কালেকটিভ ইনস্টিটিউশন ফেল করছে, ওই জায়গাটা আইডেন্টিফাই করা হয় যে ইনস্টিটিউশনের কোন কোন প্রোটোকল ফেল করেছে, কোথায় কোথায় রং ডুইংস হয়েছে। এবং এটা এটা ব্যক্তিকে আইডেন্টিফাই করতে গেলে যেটা হবে, যেটা আপনি একটা হোলসেল মেকানিজম, কারণ এটা তো এক ব্যক্তি মানে টিকা আনা অথবা না কেনা সিগনেচার করেন না, এটা তো একটা প্রতিষ্ঠান পুরো জিনিসটা ভেটিং করে বিষয়গুলো দেখেন। আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে আপনার প্রধান কথা হচ্ছে যে প্রত্যেকটা শিশুর মৃত্যু আমাদের জন্য প্রচন্ড কষ্টের। কারণ এই বাবা মাকে কোনোভাবে, এই রাষ্ট্র অথবা এই সমাজ, আমরা কোনোভাবে কম্পানসেট করতে পারবো না একটা শিশুর মৃত্যুকে, কোনোভাবেই করা সম্ভব হবে না। তো সেই জায়গাতে আমরা ইতিমধ্যে আমি বারবার এই কথাটা বলেছি যে একটা ক্রস পার্টি পার্লামেন্টারি ইনভেস্টিগেশন কমিটি করা হোক। তারা, এটা ইমার্জেন্সি মিনিস্ট্রি, এটাকে ডিল করতে থাকুক তাদের সাধ্য মোতাবেক। তারা কারেন্ট সিচুয়েশনটা ডিল করুক। আর একটা ক্রস পার্টি সেকশন কমিটি থাকবে, সেটা হচ্ছে কি হলো, মানে গত কয়েক বছরে এমন কি হয়েছে যেটার ফলো আপে গিয়ে আজকের এই ক্রাইসিসটা আমাদের কে সাফার করতে হচ্ছে। এটা প্যারালালি হওয়া উচিত। এবং আপনি দেখেছেন যে এই মেজর ক্রাইসিসটা কিন্তু শুধু বাংলাদেশ স্পেসিফিক না। ডব্লিউএইচও বলছে যে রিলেটিভলি অনেক বছরের মধ্যে এইবার সারা দুনিয়াতেই এই হাম এবং এই মিজেল রিলেটেড অনেকগুলো ক্রাইসিস ব্যাপক আকার ধারণ করেছে। এবং বাংলাদেশ টপ 10-এর মধ্যে এফেক্টেড কান্ট্রি না। দক্ষিণ আমেরিকা থেকে শুরু করে আপনার এশিয়ার অনেকগুলো দেশ আরো সিরিয়াসলি, আমাদের পাশের দেশ ইন্ডিয়া সিরিয়াসলি এফেক্টেড হয়েছে। তো এখন সেই জায়গায় প্রশ্ন হচ্ছে যে এইটা কি করোনা ফেনোমেনা? দুনিয়াতে অনেক এক্সপার্ট কিন্তু এটা বলছেন যে এটা কি একটা করোনা ফেনোমেনা, করোনার ভ্যাকসিনেশন, করোনার সময় একদিকে ফোকাস থাকা এবং ডব্লিউএইচও অন্যান্য বিষয়গুলো ফোকাস রাখে নাই, সেটার জন্য সাফার করতে হচ্ছে কিনা, এটার অনেকগুলো বিষয় তর্কের মধ্যে আসছে। এবং কিন্তু একটা যেটা ক্রস, একদম চোখে আঙ্গুল দিয়ে দেখানো যাচ্ছে সেটা হচ্ছে টিকা পায় নাই বাচ্চারা। এই যে 2 বছরের মধ্যে সব বেশি মানে যে বাচ্চাগুলো মারা গেল, এবং এই পুরোটা সময় মানে তাদের জন্ম বা টিকা নেওয়ার বয়সটা হয়েছে অন্তর্বর্তী সরকারের সময়। ওই সময় তাদের পাবার কথা ছিল, ফলে মানে আরো অনেকগুলো বিষয় থাকতে পারে সাথে। আহ, টিকার এই কোনো বিষয়টা তো ঘাটতি ছিল স্পষ্ট। না। টিকার কোনো ঘাটতি ছিল বলে আমি ডেটাতে পড়লাম না। যেটা দেখলাম সেটা হচ্ছে আপনার সিরিঞ্জের ঘাটতি আছে কিছু। টিকার ব্যাপারে সরকার ইউজুয়ালি যেটা করে, ইউনিসেফ একটা এইড আসে, এইডের মাধ্যমেই এটা সরকারের বাজেট থেকে খরচ করতে হয় না। আওয়ামী লীগের আমল থেকে যে আলোচনাটা ছিল যে এটাকে একটা দেশি কোনো কোম্পানিকে দেয়া যায় কিনা, যেমন ধরেন আমাদের রেডিয়ান সমুদ্র প্রচুর টিকা বানায়। এখন প্রশ্ন হচ্ছে যে ডব্লিউএইচও এবং ইউনিসেফ যেটা চায়, কোনো টিকা বানালে সেটা আপনার ব্যাংককে তাদের যে হেডকোয়ার্টার আছে সেখান থেকে ভেটিং করে আনতে হবে যে এটা সাফিসিয়েন্টলি কোয়ালিফাইড। কিন্তু আমাদের নিজস্ব ভেটিং প্রসেসও আছে যে আমাদের এই টিকাটা আমাদের দেশের ছেলে মেয়েদেরকে দেয়া যাবে কিনা, এটা টেস্টেড। এখন প্রশ্ন হচ্ছে যে এই প্রসেসটা ডিল করতে গিয়ে আওয়ামী লীগ একটা লম্বা সময় নষ্ট হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে টেন্ডার প্রসেস। যে এই টেন্ডার প্রসেসে আপনি জানেন যে বাংলাদেশে সোনার বাংলার টেন্ডার কে পাবে না পাবে, টাকা পয়সা লেনদেন এগুলো আছে। ইউনিসেফের সাথে ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনের এটা নিয়ে ঝই-ঝামেলাটা একান্তই গত অক্টোবর নভেম্বরের বিষয়। মানে তারা সিম্পলি সংকটটাকে ইনহেরিট করেছে। এবং ডেপুটি যে স্পেশাল হেড ছিল তার যে স্টেটমেন্ট আমি দেখলাম, ওখানে বলেছেন যে প্রকিউরমেন্টে স্বচ্ছতা ছিল না। ইউনিসেফ কে দিয়ে যে কেনাকাটাটা হচ্ছিল, যে টাকাটা যে বাজেটটা দিয়ে বারবার কেনা হয়েছে, তারা তাদের ইনভেস্টিগেশনে দেখেছেন যে এই কেনাকাটার প্রসেসটা স্বচ্ছ করা দরকার। এই স্বচ্ছ করার প্রসেসে কিন্তু তারা এক্সিস্টিং কেনাকাটা বন্ধ করেন নাই, তারা ফিউচার কেনাকাটার জন্য প্রকিউরমেন্ট পলিসি তৈরি করবার জন্য কাজ করেছেন। কিন্তু আমি কিন্তু অতএব সবখানে দেখতে পাচ্ছি যে বিষয়টাকে এভাবেই উপস্থাপন করা হচ্ছে। আমাকে যদি মোস্তফা ফিরোজও বলেন আমি ভুল হলে, যে
অন্তর্বর্তী সরকারের সময় কেনাকাটার যে প্রতিষ্ঠিত পদ্ধতি মানে ছিল, প্রচলিত ছিল, সেখান থেকে সরে এসে তারা ওপেন টেন্ডারের মাধ্যমে কিনতে চেয়েছিল। ইউনিসেফ সতর্ক করেছিল, যেটি মোস্তফা ফিরোজ বলছিলেন। মানে কেনাকাটায় তাতে কিনে এবং তারপর আসতে দেরি হয়েছে। ফলে সময় মতো টিকা পায়নি বাচ্চারা। কিন্তু এটা সেই এই এই প্রসেসটা হ্যাঁ। তো আপনার অক্টোবর নভেম্বরের প্রসেস। ধরেন এই প্রসেসটা যদি প্রকিউরমেন্টে প্রসেস পরিবর্তন নাও করা হইতো অক্টোবর নভেম্বরে, এটার মাধ্যমে আজকের আপনি ফেব্রুয়ারি মার্চের এই ক্রাইসিসটা হ্যান্ডেল করতে পারতেন না। কারণ আপনি জানেন যে একটা প্রকিউরমেন্ট প্রসেসে যে সময়টা লাগে। অতএব এক্স্যাক্টলি এখানে এন্টারিমকে টেনে এনে ব্লেম দেওয়াটা সলিউশন হবে না। সলিউশনটা আমাদের বোঝার চেষ্টা করা দরকার কালেকটিভলি রাষ্ট্র আকারে, যে এই সংকটটা ধারাবাহিকভাবে কিভাবে বিল্ড আপ করলো, কোন সময়টা থেকে বিল্ড আপ করলো, ট্রিগার পয়েন্ট গুলো কোথায় কোথায়। এই জায়গাটা বের না করলে যেটা হবে, অমুককে দায়ী, অমুক সরকার দায়ী, তমুক সরকার দায়ী, এতে করে আপনি জীবন বাঁচাতে পারবেন না। তাহলে এখন আমাদের প্রায়োরিটিটা কি? প্রায়োরিটিটা না, হচ্ছে জীবন তো আর বাঁচাতে পারবে না, কিন্তু যারা মারা যাচ্ছে কার গাফিলতিতে তারা মারা যাচ্ছে সেটিও তো তারা জানবার ব্যাপার হ্যাঁ রাখে, মানে নিঃসন্দেহে, অধিকার কিন্তু রাখে। সেটা তো আমি আপনি এখানে বসে সেটেল করতে পারবো না। এটার জন্য তো স্পেশালিস্ট কমিটি দরকার, ক্রস পার্টি পার্লামেন্টারি কমিটি বসা দরকার। এই রিলেটেড যত টেকনিক্যাল এক্সপার্ট আছে তাদের সাথে বসা দরকার। যদি কাউকে জবাবদিহিতা করা দরকার, আপনি সেখানে স্বাস্থ্যের যিনি অ্যাডভাইজার ছিলেন, স্পেশাল এইড ছিলেন, ওনাদের বক্তব্য শোনেন, যে আপনাদের ব্যাপারটা আপনারা বলেন, ওনাদের ব্যাপারে কথা বলতে দোষ নাই। পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটি তো রাষ্ট্রের যে কাউকে ডাকতে পারে, স্ট্যান্ডিং কমিটি করে আপনি ডাকেন, আমরা বোঝার চেষ্টা করি। কারণ আমরা তিনজনের কেউই কিন্তু এই জায়গাটাতে টেকনিক্যালি, এটা পলিটিক্যাল ইস্যু না, ইটস এ ভেরি পিওরলি টেকনিক্যাল ইস্যু। টেকনিক্যাল ইস্যুতে কথা বলতে হলে তো আসলে আমার একটা টেকনিক্যাল এক্সপ্লানেশনের জায়গা থাকতে হবে। আমরা সোফার যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এইটার একটা ধারাবাহিক মিসম্যানেজমেন্ট হয়েছে। স্বাস্থ্য বাংলাদেশে জানেন ওয়ান অফ দ্য মোস্ট করাপ্ট মিনিস্ট্রিজ, যেখানে দুর্নীতি প্রকিউরমেন্টে মানে সোনার বাংলায় চ্যাম্পিয়ন তারা আর কি। তো সেই জায়গাতে প্রকিউরমেন্টে কারেকশন করতে গিয়ে তারা যদি গুড ফেইথেও করে থাকে যে আমি এই প্রকিউরমেন্ট প্রসেসটাকে কারেক্ট করতে চাই, এখন সে কারেক্ট করবার জন্য ওয়াজ ইট রাইট টাইম টু ডু দ্যাট? আমার এটার বিকল্প অ্যারেঞ্জমেন্টটা ছিল কিনা? এই প্রসেস কারেক্ট করতে গেলে আমার স্বাস্থ্য খাতে কোনো মানে ব্যত্যয় ঘটতে পারে কিনা, আমার কোনো নাগরিক ক্ষতিগ্রস্ত হতে পারে কিনা, এই প্রত্যেকটা বিষয় তখন ওনারা বিবেচনাতে নিয়েছেন কিনা, সেই জায়গাটা আমাদের বোঝা দরকার, জানা দরকার। এবং এই ধারাবাহিক জায়গাটা বুঝলে পরে তখন আমরা আইডেন্টিফাই করতে সেই পারবো। জানা দরকার, বোঝা দরকার, জায়গায় যে তদন্ত হবার দরকার সেটি আবার জনাব মোস্তাফিজ যে প্রশ্নটা উঠছে যে বর্তমান সরকার সেখানে খুব শক্ত কোনো পদক্ষেপ নিচ্ছে না, সেটি একটা বড় প্রশ্ন। আমি এটাও কারণ প্রশ্ন হচ্ছে করছিলাম। প্রকিউরমেন্ট এমন একটা জায়গা, সোনার বাংলাতে কোনো সরকারি কোনো ডিপার্টমেন্টের প্রকিউরমেন্টে হাত দিতে যান না। ওনারা শুধু খোঁজেন যে ওখানে আমার কত অংশ বাকি আছে। এটা শুরু হয়েছে আরো আগে, আমি তো মাত্র আসলাম, এখন কত অংশ বাকি আছে, এখন আমারে কত দিবেন। এই জন্য প্রকিউরমেন্টে কোনো সোনার বাংলাতেই কোনো সরকার হাত দেন না। তো ওইটা কারেক্টলি ওনারাও হাত দিচ্ছেন না। আমি সে ফেব্রুয়ারি মাস থেকে এটা নিয়ে চিল্লাচিল্লি করেছি, পাবলিকলি বিভিন্ন ইভেন্টে বলেছি। আপনার মনে থাকার কথা, স্বাস্থ্যমন্ত্রী বলেছে যে এই খাতে খরচ করার মতো কোনো টাকা আমার মিনিস্ট্রিতে নাই। আপনার মনে থাকার কথা। 24 ঘন্টার ভিতরে আবার 650 কোটি টাকা বরাদ্দ দিয়েছে। তাহলে টাকা নাই, 24 ঘন্টা পরে টাকা কোত্থেকে আসলো? ছাপাইছিলেন? টাকা রাষ্ট্রে আছে। যেই মিনিস্ট্রি গুলো আপনার প্রতি বছরের বাজেটের টাকা খরচ করতে পারে না, তার ভিতরে ওয়ান অফ দ্য টপ মিনিস্ট্রি হচ্ছে হেলথ মিনিস্ট্রি। আপ টু 40% পর্যন্ত তার বাজেট ট্রেজারিতে ফেরত যায়, সে টাকা খরচ করতে পারে না। তাহলে প্রশ্ন হচ্ছে যে এখানে সংকটটা শুধুমাত্র মানে ইন্টারিম এটা করে নাই অথবা ওইখানে টিকা কেনে নাই, ব্যাপারটা এগুলো খুবই সুইপিং রিয়েলিটি হবে আর কি। আমরা চাচ্ছি একটা হোলসেল পিকচারটা জাতির কাছে আসুক, যে আসলে হু টু ব্লেম, কার রেসপন্সিবিলিটি কতটুকু ছিল, কোথায় দুর্নীতির সম্ভাবনা ছিল, কেন করা হয়নি, কেন আমার অ্যাডভান্স প্ল্যানিং জি। হয়নি, বছর আসার আগেই আমার হ্যাঁ, সিরিজ, কিন্তু এটা আমার নিয়ে, কিন্তু সংখ্যা। সেটি নিয়ে এই যে এটা যেটা আমি প্রসঙ্গটা তুললাম, এখন আলোচনা চলছে, কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে সংসদে বা সংসদের বাইরে কোথাও এরকম শক্তভাবে আসছে না যে এরকম তদন্ত হওয়া উচিত। ক্রস মানে পার্লামেন্টারি আপনি যেটি প্রস্তাব করছেন বিরোধী এরকম। দল নোটিশ দিয়েছিল আপা, বিরোধী দল সংসদে নোটিশ দিয়েছিল। আমি পার্সোনালি বিরোধী দলকে পার্সু করেছিলাম, তারা নোটিশ দিয়েছে। নোটিশে সরকার বলেছে যে একটা সিঙ্গেল স্টেটমেন্ট দিয়েছে, এটা কোনো সংকট না, খুব সিরিয়াস কোনো বিষয় না, যে এটা জনগুরুত্বপূর্ণ। আপনি জানেন যে পার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজ একটা কথা আছে, জনগুরুত্বপূর্ণ বিষয় দিলে আপনি থাকলে অন্য টপিকের মধ্যে আপনি এটা পশিল করতে পারবেন।
যে এখন যেহেতু প্রেসিডেন্টের বক্তব্যের উপরে আলাপ চলছে, শুধুমাত্র আপনি জনগুরুত্বপূর্ণ বিষয়ে নোটিশ দিতে পারবেন। তো সরকার একটা স্টেটমেন্ট দিয়ে বলছে এটা জনগুরুত্বপূর্ণ ইস্যুর মধ্যে পড়ে না, এই জন্য বিতর্কটা আর আলাপে আসে নাই। তো দারুণ তো, এখন এটা আপনাদের জনগুরুত্বপূর্ণই না জাজমেন্ট। বিষয়টা, হ্যাঁ, মানে আর আলাপে মোস্তফা আসে ফিরোজ। নাই, তর্কে আর আসলো না। আমরা আবার হ্যাঁ, টক শোতে, টেলিভিশনে আমরা বারবার এটা রেস করেছি। হ্যাঁ, মানে বিষয়টা জনগুরুত্বপূর্ণই না। জনগুরুত্বপূর্ণ আসলে কি জনাব মোস্তফা ফিরোজ? জনগুরুত্বপূর্ণ এটা জনগুরুত্বপূর্ণ হয় না। বাণিজ্য চুক্তি নিয়ে যদি প্রশ্ন তোলা হয় সেটা ওই মানে ইস্যুর মধ্যে পড়ে না, কার্যবিধির মধ্যে পড়ে না। এইরকম কেন জানেন যে অবস্থা? বাণিজ্য চুক্তিটা হচ্ছে আবার ইয়ে পড়ে নাই, মানে কোরাম হ্যাঁ, মিনিমাম হ্যাঁ, পাঁচজনকে সাইন করে দিতে হবে। তো সেই রুবিন ওটা একা একা রেস করছে আর কি। সেই তো এটা মিনিমাম আবার 5 জন প্রসিডিউর, বললো না, মানে 5 জন মানুষ ছিল না সংসদে যারা এই বিষয়টা নিয়ে একটা কনসার্ন তুলবে? যারা স্বতন্ত্র তারাও তো বিএনপি, সবাই তো ফেরত যেতে চায়, বুঝেন না, তো তারাও তো জামাতও তুললো চেক না, করছে। বিরোধী দলেরও তো কেউ তুললো না। হ্যাঁ সত্য, বিরোধী তারাও দ- তো, হ্যাঁ সত্য, হ্যাঁ, সত্য।